কিরে, শরীর দেখাতে চাস? তো এখানে কি করছিস? গলিতে যা, অনেকে আছে। ভার্সিটির পরিবেশটা নষ্ট করিস না। অবশ্য তোদের মতন মেয়েরা এছাড়া আর কি বা পারে। হঠাৎ এমন কথা শুনে পিছনে তাকালাম, দেখলাম শুভ্র ভাইয়া কথাটি বলেছে। নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না, তাই কান্না করে দিলাম। আমি শিশির, আর যে আমাকে এতগুলো কথা বলল সে শুভ্র ভাইয়া। উনি আমার খালাতো ভাই। ছোটবেলায় মা বাবা দুর্ঘটনায় মারা যায়। তারপর থেকে আমি খালামুনিদের বাসাতেই থাকি। খালামুনি আর খালু আমাকে নিজের মেয়ের মতোই মানুষ করছে, কারণ তাদের কোনো মেয়ে নেই। আমি এবার অনার্স প্রথম বর্ষের, আর শুভ্র ভাইয়া ফাইনাল ইয়ারে। কিন্তু কোনো এক কারণে শুভ্র ভাইয়া আমাকে পছন্দ করে না। কেন করে না সেটা আমি আজও জানি না। এই একদম ন্যাকা কান্না করবি না। নিজের ওড়না যখন শরীরে রাখতে পারিস না, তখন পড়িস কেন? শুভ্র ভাইয়ার কথা শুনে নিজের দিকে তাকালাম, আর দেখলাম ওড়নাটা সরে গেছে। আসলে ভাইয়া, আমি খেয়াল করিনি। চুপ, একদম চুপ। আর একটা কথা বললে গাল লাল করে দেব। শুভ্র, থাক, ছেড়ে দে, বুঝতে পারিনি। আর বকাবকি করিস না। কথাটা রাকিব ভাইয়া বলল, শুভ্র ভাইয়ার বন্ধু। শিশির, তুমি ক্লাসে যাও। আর এক মুহূর্ত ওখানে দাঁড়ালাম না, ক্লাসে চলে আসলাম। একটা ক্লাস করে বাড়ি চলে আসলাম। ভালো লাগছিল না ক্লাস করতে। কি রে মা, আজ এত তাড়াতাড়ি চলে আসলি? শরীর ঠিক আছে তো? খালামুনি, আমি ঠিক আছি, কিছু হয়নি। এমনিই ক্লাস করতে ভালো লাগছিল না, তাই চলে আসলাম। ও আচ্ছা, যা, তুই ফ্রেশ হয়ে নে, আমি খাবার দিচ্ছি। খেয়ে একটু ঘুমা, ঠিক হয়ে যাবে। ঠিক আছে খালামুনি, বলে চলে আসলাম। খাওয়া দাওয়া করে শুয়ে থেকে ফোন ঘাঁটছিলাম। এমন সময় একটা অচেনা আইডি থেকে এসএমএস আসলো। ছেলেটা বলল, হাই, কেমন আছো? ভালো, আপনি? ভালো তো। আজ ক্লাস না করে চলে গেলে কেন? জানো, তোমাকে কত মিস করছিলাম। রিপ্লাই দিতে যাব, তখনই দেখি আমাকে আমার আইডি থেকে বের করে দিল। অনেক চেষ্টা করেও আর ঢুকতে পারলাম না। বুঝতে পারলাম না কি হলো এটা, তাই ঘুমিয়ে গেলাম। শুভ্র ভাইয়ার চিৎকারে ঘুম থেকে উঠলাম। উঠে দেখি বিকেল 4টে বাজে। এর মাঝেই শুভ্র ভাইয়া আবার ডাকলো, শিশির। দৌড়ে ভাইয়ের কাছে গেলাম। গিয়ে দেখি খালামুনিও সেখানে আছে। আমি এক কোণে চুপ করে দাঁড়িয়ে আছি। খালামুনি ভাইয়াকে জিজ্ঞেস করলো, কি হয়েছে? ভাইয়া খুব শান্ত গলায় বলল, শিশির, তোর ফোন কোথায়? ঘরে ভাইয়া। কিন্তু কেন? তোকে এত প্রশ্ন করতে বলেছি আমি? বেশি না কথা বলে যা, ফোনটা নিয়ে আয়। হ্যাঁ ভাইয়া, এই যে ফোন। ভাইয়া কোনো কথা না বলেই আমার ফোনটা নিয়ে আছাড় মারল। শুভ্র, কি করছো? নিজের যখন যা মনে হবে তখন তুমি তাই করবে? শিশিরের ফোনটা কেন ভাঙলে? বলো, কেন ভাঙলে? খালামুনি খুব রেগে কথাগুলো বলল। আমি আগের মতোই চুপচাপ দাঁড়িয়ে আছি। আসলে এখানে কি হচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না। সব মাথার ওপর দিয়ে যাচ্ছে। নীরবতা ভেঙে শুভ্র ভাইয়া বলল, আজ থেকে ও কোনো ফোন ব্যবহার করবে না। আমার যখন মন হবে ও ফোন ব্যবহার করার যোগ্য, তখন আমি ওকে নিজেই ফোন কিনে দেব। কিন্তু ভাইয়া, আমার তো ল্যাপটপ নেই। আমি আমার ফোনেই সব প্রজেক্টের কাজ করতাম। যখন যেটা দরকার হয় আমার ফোন বা ল্যাপটপ থেকে করে নিবি, বলেই চলে গেল। আমি আর খালামুনি তো বেশ অবাক, যে কিনা তার ঘরে আমাকে যেতেই দেয় না। আজ তার কি হলো? তার জিনিস আমাকে ব্যবহার করতে দেবে বলে চলে গেল। রাতের খাবার খেয়ে পড়তে বসলাম। পড়া শেষে ভালো লাগছিল না, তাই ছাদে গেলাম। দোলনায় বসে থাকতে থাকতে কখন যে ঘুমিয়ে পড়েছি জানিই না। সকালে ঘুম থেকে উঠে দেখি আমি আমার রুমে। অনেক ভেবেও বের করতে পারলাম না আমি রুমে এলাম কিভাবে। ওদিকে খালামুনি বকাবকি করছে কলেজে দেরি হয়ে যাবে বলে। তাই তাড়াতাড়ি করে রেডি হয়ে খাবারের টেবিলে গেলাম। টেবিলে বসে খাচ্ছি। আমার সামনেই বসে আছে শুভ্র ভাইয়া। এই মানুষটাকে যত দেখি ততই অবাক হই। এর মনে কখন কি চলে কেউ জানে না। আমার তো মনে হয় উনি নিজেও জানে না। কি সুন্দর দেখতে মানুষটা, যাকে বলে হ্যান্ডসাম। ফর্সা চেহারা, হাইট হবে হয়তো 6 ফুট, খোঁচা খোঁচা দাড়ি, জিম করা বডি, আর ঠোঁটের নিচে একটা ছোট্ট তিল। মনে হচ্ছে এই তিলটাই তাকে আরো বেশি সুন্দর করে তুলেছে। এত সুন্দর কেন এই মানুষটা? ওই, এমনভাবে তাকিয়ে আছিস কেন? আমাকে যে খাবার দিয়েছে তোকেও একই খাবার দিয়েছে, তো তাকিয়ে আছিস কেন? আমার পেট খারাপ করাতে চাস নাকি? ওনার কথায় বেশ লজ্জা পেলাম,
তাই কথা না বাড়িয়ে খাওয়াতে মনোযোগ দিলাম। শুভ্র, তুই আর শিশির তো এক কলেজে যাস, দুজনে একসাথে যেতে পারিস না? ওকে সাথে নিয়ে যাবি। মা, লাইক সিরিয়াস? আমি ওকে নিয়ে যাব তুমি ভাবলে কি করে? বলেই চলে যাচ্ছিল, আবার ভিতরে এসে আমার হাতে ওনার বাটন ফোনটা ধরিয়ে দিল। আজ থেকে এই ফোনটা সাথে রাখবি, ওকে? আমি শুধু মাথা নাড়লাম, তাকে হ্যাঁ বোঝালাম। এইভাবেই কেটে গেল 4 মাস। আজ শুভ্র ভাইয়াদের বিদায় অনুষ্ঠান। কলেজের সকলেই শাড়ি পরবে, আমরাও আজ শাড়ি পরেছি। খালামণি, দেখো তো আমাকে কেমন লাগছে। ওরে বাপরে, আমার মামুনিটাকে এত সুন্দর লাগছে কেন? পিছনে ঘুরে দেখি খালু কথাটা বলল। আমি গিয়ে খালুকে জড়িয়ে ধরলাম। খালু, সত্যিই সুন্দর লাগছে আমাকে? আমার মামুনিটা তো এমনিতেই অনেক সুন্দর, আজ শাড়ি পরেছো আরও সুন্দর লাগছে। আমাদের মেয়েটাকে অনেক সুন্দর লাগছে। মা, আমি আসছি বলেই তাড়াহুড়ো করে শুভ্র ভাইয়া বেরিয়ে গেল। কাউকে কিছু বলার সুযোগই দিল না। মামুনি, চলো, আজ তোমাকে আমি নিজে কলেজে দিয়ে আসবো। সত্যি খালু? হ্যাঁ সত্যি, চলো। তারপরে খালু আমাকে কলেজে দিয়ে গেল। ভিতরে গিয়ে দেখি অনেক সুন্দর করে সাজিয়েছে। দেখতে দেখতে নিশি আমার কাছে এলো। কি রে শিশির, আজ কাকে ঘায়েল করতে এত সাজগোজ করেছিস? ব্যাপার কি রে? আরে চুপ, তবে তোকে অনেক সুন্দর লাগছে নিশি। তোকেও খুব সুন্দর লাগছে। চল স্টেজের দিকে গিয়ে বসি। পিছন দিকে বসতে যাচ্ছিলাম, এমন সময় রাকিব ভাইয়া এসে বলল, তোমাদের জন্য সামনে সিট রাখা আছে, তোমরা দুজনে ওখানে বসো। আমরাও আর কথা বাড়ালাম না, সামনে গিয়ে বসলাম। সামনে তাকাতেই শুভ্র ভাইয়াকে চোখে পড়ল। কালো পাঞ্জাবি পরেছে, কালো জিন্স, কালো সানগ্লাস, যাকে বলে একদম পারফেক্ট বয়। সারাদিন অনেক মজা করলাম। মাঠের মাঝে আমি আর নিশি আর আমার বন্ধুরা মিলে গল্প করছিলাম। এমন সময় রাফি ভাইয়া এসে আমার সামনে একটা ফুল দিয়ে হাঁটু গেড়ে বসে বলল, শিশির, কিভাবে বলবো বলো তো, অনেক কথা বলার আছে তোমাকে। আমি তোমাকে সত্যিই ভালোবেসে ফেলেছি, তাই বলবো, তুমি কি আমাকে বিয়ে করবে? আমি এমন পরিস্থিতিতে কি বলবো বুঝতে পারছিলাম না, চুপচাপ দাঁড়িয়ে আছি। কোথা থেকে শুভ্র ভাইয়া এসে আমার পাশে দাঁড়ালো, আর উনি যা বলল তাতে আমার মাথায় আকাশ ভেঙে পড়ল। আরে রাফি, সব জেনে শুনে আসবি তো, না জেনে ভুল জায়গাতে এসে পড়লি? মানে, তুই কি বলতে চাস? মানে, তুই যাকে প্রেম নিবেদন করলি সে অলরেডি অন্য কারুর। রাফি একবার শুভ্রর দিকে তাকাই, তো একবার শিশিরের দিকে তাকাই। কি বলতে চাস, ডাইরেক্ট বল। মানে, শিশিরের বিয়ে ঠিক হয়ে আছে, ওর পড়া শেষ হলেই ওর বিয়ে। শিশির এতক্ষণ চুপচাপ এদের কথা শুনছিল, আর এখন তো রীতিমতো শক্ট খেলো শুভ্রর কথায়। ওর বিয়ে ঠিক হয়েছে আর ও নিজেই জানে না? রাফির মতন শিশিরের চোখও বড় বড় হয়ে গেল। কিন্তু ভাইয়া আমার বিয়ে আর বলতে পারলো না। শিশির, আমি এই নিয়ে পরে কথা বলবো তোর সাথে। তুই আর এক মুহূর্ত এখানে থাকবি না, সোজা বাড়ি চলে যাবি, যা। আমিও আর কথা বাড়ালাম না, মনের মধ্যে হাজারটা প্রশ্ন নিয়ে বাড়ি চলে আসলাম। এভাবেই দিন যাচ্ছিল। শুভ্র ভাইয়া এখন বেশিরভাগ সময় বাড়িতেই থাকে, সব সময় বইয়ের মধ্যে গুঁজে থাকে। একদিন সকালে নাস্তা করছিলাম, শুভ্র ভাইয়া আর খালু আমার পাশে বসেই খাচ্ছিল। হঠাৎ খালু বলল, দেখ মা, আমরা ছোট থেকেই তোকে নিজের মেয়ের মতন করে মানুষ করেছি। কোনো বাবা মা চায় না তার কলিজার টুকরোকে অন্য কারোর হাতে তুলে দিতে, কিন্তু মা, নিয়তি বড় নিষ্ঠুর, নিজের কলিজার টুকরো মেয়েকেও অন্য কারোর হাতে তুলে দিতে হয়। আমাদেরও তাই করতে হবে। শুভ্রর বন্ধু রাফির বাবা কাল আমাদের অফিসে এসেছিল। রাফি নাকি তোকে খুব ভালোবাসে, পরীক্ষা শেষে ও ওর বাবার বিজনেসটাতে জয়েন করবে। আমরা তোকে জোর করব না, তুই যেটা বলবি সেটাই হবে। কথাটা শুনে কেন জানি না আমার চোখ দুটো শুভ্র ভাইয়ার দিকে এগিয়ে গেল। উনি খুব ভালোভাবে মনোযোগ সহকারে খাচ্ছে, মনে হচ্ছে উনি খাওয়া ছাড়া আর কিছুই বোঝে না। খুব কষ্ট হচ্ছে, কিন্তু কেন কষ্ট হচ্ছে আমার? কিরে মা, কিছু বল। খালু, ছোটবেলা থেকে তোমরাই আমার বাবা মা, তোমরা যেটা ভালো বোঝো সেটাই করো, বলেই চলে আসলাম। কেন জানি না ওখানে থাকতে ইচ্ছে করছে না, খুব কান্না পাচ্ছে। নিজের ঘরে এসে কান্না করে দিলাম। নিজেই নিজেকে প্রশ্ন করলাম, আমার কষ্টের কারণটা কি? আর আমি কেনই বা আশা করেছিলাম শুভ্র ভাইয়া খালুকে মানা করে দেবে যে না, শিশিরের এখন বিয়ের দরকার নেই। তার মানে কি আমি মনে মনে শুভ্র ভাইয়াকে ভালোবেসে ফেলেছি?
কিন্তু শুভ্র ভাইয়া তো আমাকে দেখতেই পারে না। তাহলে কি আমি তার অবহেলাতে ভালোবাসাতে পড়ে গেলাম? শিশির, কিরে মা, দরজা বন্ধ করে কি করছিস? কলেজ যাবি না? খালামণি, আজ আমি কলেজে যাব না, তুমি যাও, আমাকে ডাকবে না, আমি একটু একা থাকতে চাই। দুপুরেও খেতে যায়নি। শুভ্র, তুই কি শিশিরকে কিছু বলেছিস? মেয়েটা সেই সকাল থেকে একা একা বসে আছে, কলেজেও গেল না, খাওয়া দাওয়াও করছে না। মা, ওর কিছু হলেই তোমরা আমাকে কেন বলো? আজ সারাদিন তো ওর সাথে আমার দেখাই হয়নি। শিশির মা, দরজাটা খোল, কি হয়েছে আমাকে বল। কেউ কিছু বলেছে? আচ্ছা, বিয়ের কথা শুনে রাগ করেছিস? মা, দরজাটা খোল। দরজাটা খুলে খালামণিকে ভিতরে আসতে দিলাম। আমি বসে আছি, খালামণি আমার পাশেই বসে আছে। কিরে মা, কি হয়েছে? নিজেকে আর সামলে রাখতে পারলাম না, খালামণিকে জড়িয়ে ধরে কান্না করে দিলাম। এই পাগলি, কি হয়েছে, এভাবে কান্না করছিস কেন? আচ্ছা আমাকে বল, শুভ্র কিছু বলেছে? কান্না করতে করতেই বললাম, খালামণি, আমার মনে হয় আমি তোমার ছেলেকে ভালোবেসে ফেলেছি। দরজার কাছ থেকে খালু বলে উঠল, তা আমার মা মনিটা যে শুভ্রকে ভালোবাসে, এটা কি শুভ্র জানে? আমি মাথা নাড়ালাম, যার মানে না। তাহলে তাকে তো জানাতে হবে। কিন্তু খালু, তোমার ছেলে তো আমাকে দু চোখে দেখতে পারে না। হঠাৎ খালামণি বলে উঠল, আমার কাছে একটা আইডিয়া আছে। আমি আর খালু খালামণির দিকে তাকালাম। আজ শুক্রবার, রাফি ভাইয়ার পরিবার থেকে সকলেই আমাকে দেখতে আসছে। খালামণি অনেক রান্না করছে আজ। আমাকে আমার বান্ধবী নিশি একটা নীল শাড়ি পরিয়ে দিয়েছে। একটু পরেই তারা বাড়িতে এলো। এখন আমি তাদের সামনেই বসে আছি। এখানে সকলেই আছে, খালু, খালামণি, শুভ্র ভাইয়া সকলেই আছে। রাফি ভাইয়ার মা বলল, তা মা, তোমার নাম কি? নৌশিন আহমেদ শিশির। রান্না বান্না করতে পারো? আমি কিছু বলতে যাব তার আগে শুভ্র ভাইয়া বলল, কেন আন্টি, ওকে দিয়ে কি শুধু রান্নাই করাবেন নাকি? শুভ্র ভাইয়ার কথায় ওনারা চুপ মেরে গেল। তারপর আবারও প্রশ্ন করলো, আচ্ছা মা বলো তো, স্বামী আগে না পরিবার আগে? এবারও আমি কিছু বলার আগেই শুভ্র ভাইয়া বলল, কেন আন্টি, বিয়ের পরের দিনই কি ওদের আলাদা করার চিন্তা করছেন নাকি? ওনার কথায় খালু বলল, শুভ্র, কি হচ্ছে এসব? বড়দের সম্মান করতে ভুলে গেছো নাকি? খালুর কথায় কোনো উত্তর না দিয়ে উনি আমাকে বলল, কিরে, তুই এখন এখানে সংসেজে বসে আছিস কেন? যা, নিজের রুমে যা। আমি এখনো চুপচাপ বসেই আছি দেখে উনি দাঁতে দাঁত চেপে বলল, কিরে, যাবি তুই, নাকি কোলে করে রুমে দিয়ে আসতে হবে? ওনার এমন কথায় দৌড়ে নিজের রুমে চলে আসলাম। কিরে শিশির, শুভ্র ভাইয়া এমন করছে কেন বলতো? নিশি বলল। আমি কেমনে বলবো উনি কেন এমন করছে? আমার মনে হয় আমি জানি, বুঝলি শিশির। কি জানিস, বলে ফেল। আমার মনে হয় শুভ্র ভাইয়া আর তোর মাঝে সামথিং সামথিং। মানে? মানে আমার মনে হয় শুভ্র ভাইয়া তোকে পছন্দ করে, তাই তোর বিয়ে হতে দেবে না। সত্যি বলছিস তুই? খুশি হয়ে হুম বলেই ও রুম থেকে চলে গেল। পরের দিন জানতে পারলাম উনি নাকি ওদের বলেছেন যা হওয়ার আমার অনার্স কমপ্লিটের পর হবে। এখন যেন এই বাড়িতে কারোর কোনো বিয়ের কথা না বলা হয় বলেই চলে গেছেন। তাই রাফির ভাইয়ারাও চলে গেছেন। রাতে ডিনার করার সময় খালামুনি বলল, রাফি বাড়িতে গিয়ে ফোন দিয়েছিল, ওরা শিশিরের পড়া শেষ না হওয়া পর্যন্ত অপেক্ষা করবে। আর এতদিন রাফি শিশিরের সাথে টুকটাক কথা বলতে চায়। আমি বলে দিয়েছি তাতে কোনো সমস্যা নেই, কথা বলতে পারে। আমি তো শিশিরের নাম্বারটাও দিয়েছি রাফিকে। ছেলেটাকে আমার খুব ভালো লেগেছে, তাই আমিও চাই আমার মেয়েটাকে ওর হাতে তুলে দিতে। শুভ্র ভাইয়া শুধু বলল, মা, তুমি তো বিদ্যুতের গতিতেও ছুটছো, এত তাড়া কিসের? নাকি এখন ওকে তোমাদের বোঝা মনে হচ্ছে? হতেই পারে, সারা জীবন তো আমাদের বাড়িতেই কাটিয়ে দিল। কথাটা শুনে খুব মন খারাপ হয়ে গেল। মাথা নিচু করে বসে আছি। তখনই ফোনটা বেজে উঠল। খুব বিরক্ত লাগছিল। ফোনের দিকে তাকিয়ে দেখি রাফি ভাইয়া ফোন দিয়েছে। কে ফোন দিয়েছে? রাফি ভাইয়া। আচ্ছা যা, রুমে গিয়ে কথা বল। আমিও রুমে চলে আসলাম। রাফি বলল, কেমন আছো বিন্দু শিশির? ভালো, বাট ভাইয়া আমার নাম শিশির। আমার কথাই উনি হাসলেন। তারপর বললেন, জানি তোমার নাম নৌশিন আহমেদ শিশির, কিন্তু আমি তোমাকে ভালোবেসে বিন্দু শিশির ডাকতে চাই, মানা করো না। আমি আর কথা বাড়ালাম না, টুকটাক কথা বলে ঘুমিয়ে গেলাম।
এভাবে প্রায় রাফি ভাইয়া ফোন দিত। কথা বলার ইচ্ছা না থাকা সত্ত্বেও কথা বলতে হতো। একদিন রাতে শুয়ে থেকে রাফি ভাইয়ার সাথে কথা বলছিলাম। লোকটা একদম খারাপ না, মানুষকে খুব হাসাতে জানে। আমিও তার কথায় হাসছিলাম। এমন সময় শুভ্র ভাইয়া আমার হাত থেকে ফোনটা কেড়ে নিয়ে ভেঙে ফেললেন। ওনাকে দেখে খুব ভয় পেয়ে গেলাম। ওনার চোখ দুটো আগুনের মতন মনে হচ্ছে আমার দিকে চেয়ে আছে। শুভ্র ভাইয়া আমার হাত দেওয়ালের সাথে চেপে ধরে বললেন, আর কোনোদিন যদি তোকে কারোর সাথে ফোনে কথা বলতে দেখি তাহলে সেদিনই হবে তোর শেষ দিন। খুব সাহস করে বললাম, কিন্তু ভাইয়া, আমি তো আমার হবু স্বামীর সাথেই কথা বলছিলাম। কথাটা শেষ করার আগে উনি আমার ঠোঁট দুটো দখল করে নিলেন। উনি হঠাৎ এমন করবেন কখনো ভাবতে পারেননি। কান্না করে দিলাম। কিছু সময় পর উনি আমাকে ছেড়ে দিয়ে চলে গেল। আর যাওয়ার আগে বলে গেল, শুভ্র শিশিরের গল্পের পাতায় অন্য কেউ থাকবে না, কথাটা যেন মাথায় থাকে। বলেই চলে গেলেন। আর আমি সেখানেই বসে পড়লাম। কখনো ভাবতে পারিনি শুভ্র ভাইয়া এমন করবে। খুব কষ্ট হচ্ছিল। কান্না করতে করতে ওখানেই ঘুমিয়ে গেছি, মনে নেই। সকালে কিছুই খাইনি। আজ থেকে শুভ্র ভাইয়ার পরীক্ষা শুরু। সকালে উনি নাস্তা করে পড়তে বসেছেন। আমি চুপটি করে ঘরের মাঝে বসে আছি। কিছুই ভালো লাগছে না। মাথার মধ্যে কিছু প্রশ্নও ঘুরছে। উনি কি আমাকে ভালোবাসেন, নাকি ওনার বাড়িতে থাকি বলে ওনার সম্পত্তি ভাবেন? খালামণি রান্না করছে, আমি টিভি দেখছি। শুভ্র ভাইয়াও পরীক্ষা দিয়ে বাড়ি চলে এসছে, মনে হয় শুয়ে আছে। খালামণির কাছে শুনলাম ওনার পরীক্ষা খুব ভালো হয়েছে। এইভাবে দেখতে দেখতে ওনার পরীক্ষা শেষ হয়ে গেল। এর মাঝে রাফি ভাইয়া মাঝে মাঝে আমাদের বাড়িতে আসতেন। আমাকে খালু ফোন কিনে দিতে চেয়েছিল, আমি নিইনি। আজ শুভ্র ভাইয়ার রেজাল্ট দেবে, কিন্তু ওনার মাঝে বিন্দুমাত্র চিন্তা নেই। খুব নর্মালি চলাফেরা করছেন। খালামণি তো চিন্তায় শেষ। মা, এমন করছো যে আমি প্রতি বছর ফেল যাই, এবারও যাব, একটু শান্ত হও। হঠাৎ রাফি ভাইয়া আসলো হাতে মিষ্টি নিয়ে। রাফি ভাইয়া ফার্স্ট ক্লাস পেয়েছে। সেটা শুনে তো খালামণি আরও চিন্তায় পড়ে গেল। একটু পরে ভাইয়ারও রেজাল্ট জানা গেল। ভাইয়াও খুব ভালো রেজাল্ট করেছে, উনিও ফার্স্ট ক্লাস পাইছে। এই খুশিতে খালামণি আজ রাতে বাড়িতে একটা ছোট্টখাটো পার্টির আয়োজন করে। সেখানে আমাদের কাছের কিছু আপনজন আর শুভ্র ভাই আর ক্লাসমেটরা সকলেই এসছে। সন্ধ্যার সময় আমি রেডি হচ্ছিলাম। এমন সময় দরজার কাছ থেকে কেউ বলে উঠল, সংসেজে কাকে দেখাবি আর কোথায় যাবি? আর আজকের পার্টিতে যেন তোকে না দেখি। কোথা থেকে খালামণি এসে এই কথার জন্য বকাবকি করছে। মা, আমি তোমার কোনো কথা শুনতে চাই না। এই পার্টিতে ও থাকবে না, ব্যাস। খালামণি কিছু বলার আগে আমিই বললাম, ভাইয়া চিন্তা করেন না, আমি যাব না। খালামণি, প্লিজ কথা বাড়িও না, ভালো লাগছে না, খুব অপমানিত লাগছে। আজ আমার মা বাবা বেঁচে থাকলে হয়তো শুভ্র ভাইয়া আমার সাথে এমন করতেন না। ওদিকে পার্টি শুরু হয়ে গেছে। আমি ঘরে শুয়ে আছি, একটুও ভালো লাগছে না। এমন সময় খালু আর খালামণি আসলো আমার রুমে। খালু আমার মাথায় হাত রাখতেই তাকে জড়িয়ে ধরে কান্না করে দিলাম। আচ্ছা, তোমরাই বলো তো, আমি কি এত খারাপ যে আমাকে একটু ভালোবাসা যায় না? খালামণি, তুমি তো সেদিন বললে তোমার কাছে একটা প্ল্যান আছে। আমি যদি ভাইয়ার সামনে অন্য কারোর সাথে মিশি, কথা বলি, তাহলে ভাইয়াও তার মনের কথা আমাকে বলে দেবে। কিন্তু দেখো, উনি তো আমাকে দেখতেই পারে না। শিশির, আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি। আশা করি তুই আমাদের সিদ্ধান্তে মত দিবি। আমি খালু খালামণির দিকে তাকালাম। আমরা চাই সামনের সপ্তাহে তোর আর রাফির বিয়ে দিতে। আমরা চাই না শুভ্র তোকে নিয়ে আর একটা কথাও বলুক, বলে আমাকে পার্টিতে নিয়ে গেল। রাফি ভাইয়ার পাশে দাঁড় করিয়ে খালু বলল, তোমাদের সকলের জন্য একটা সুখবর আছে। আমরা আর রাফির বাবা মা মিলে ঠিক করেছি সামনের সপ্তাহে শুক্রবার রাফি আর শিশিরের বিয়ে। তোমাদের সকলের দাওয়াত রইল। কথাটা শুনেই সকলে একসাথে হাততালি দিতে লাগলো। আমি আর চোখে শুভ্র ভাইয়ার দিকে তাকালাম। উনি এক কোণে একা দাঁড়িয়ে আছেন। দেখতে দেখতে সেই দিন আগত। আজ আমার গায়ে হলুদ, আর কাল বিয়ে। সকলেই এসছে, সকলের মুখেই হাসি আছে, শুধু আমার মুখে নেই। আমি যে শুভ্র ভাইয়াকে বড্ড ভালোবেসে ফেলেছি, পারবো না ওই মানুষটাকে ছাড়া থাকতে। কিন্তু মানুষটা একটুও ভালোবাসে না আমাকে। ওইদিকে শুভ্র ভাইয়া সব কাজ করছে। এমন সময় রাকিব ভাইয়া এসে ওনার কাঁধে হাত রাখলেন। শুভ্র বলল, ও তুই কখন এলি? এই তো মাত্র। তো কেমন আছিস? কেমন আছি মানে?
আমি তো ভালোই আছি, দেখ না, বিন্দাস বিয়ের কাজ করছি। রাকিব ভাইয়া কিছু না বলি শুভ্র ভাইয়াকে নিয়ে তার রুমে চলে গেলেন। কেন করছিস এমন? তুই কি বুঝতে পারছিস না তুই জীবনে কি হারাতে বসেছিস? শুধুমাত্র তোর ভুলের জন্য আজ তোর ভালোবাসা অন্য কারোর হচ্ছে, বুঝতে পারছিস তুই? চুপ করে থাকিস না শুভ্র। তুই নিজেও জানিস শিশির তোকে কতটা ভালোবাসে, আর আমি নিজেও জানি যে তার থেকেও তুই বেশি শিশিরকে ভালোবাসিস। কেন এমন পাগলামি করছিস? এবার শুভ্র ভাইয়া রাকিব ভাইয়াকে জড়িয়ে ধরে কান্না করে দিল। বিশ্বাস কর রাকিব, আমি ওকে ছাড়া থাকতে পারবো না। আমি যে ওকে খুব ভালোবাসি। আমি জানি আমি ওর সাথে খুব খারাপ ব্যবহার করি, কিন্তু বিলিভ মি, আমি ওকে নিজের চেয়েও বেশি ভালোবাসি। আমি যে অন্য সকলের মতন নিজের ভালোবাসা প্রকাশ করতে পারি না। আমি আজ বড্ড অসহায়, নিজেকে আজ খুব ছোট মনে হচ্ছে। আমি আর নিতে পারছি না রাকিব, বিলিভ মি, আমার দম বন্ধ হয়ে আসছে, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, মনে হচ্ছে আমার প্রাণ ভোমরাটা কেউ কেড়ে নিয়ে যাচ্ছে। দেখ, পাগলামি করিস না, ছেলেদের কান্না করতে নেই জানিস না? আর তুই তো স্ট্রং, তোকে তো আমি কখনো ভেঙে পড়তে দেখিনি, তাহলে আজ কেন এমন করছিস? আমার কথা শোন, তুই এখন গিয়ে শিশিরকে সব বলে দে, বলে দে যে তুই ওকে ভালোবাসিস। আমি পারবো না, আমি পারবো না ওকে আটকাতে। ঠিক আছে, আমি শিশিরকে সব বলছি। উঠে আসতে নিলেই শুভ্রর হাত ধরে আবার বসিয়ে দিল। কি হলো, হাতটা ছাড়। না রে, বিয়ে হতে দে। আমি জানি আমি ওকে খুশি রাখতে পারবো না, কারণ আমার রাগের কারণে আমি আমার ভালোবাসা প্রকাশ করতে পারিনি। আমি জানি আমার এই রাগের কারণেই আমার সাথে বিয়ে হলে ও সুখী হবে না। আমি যে আমার রাগটাকে কন্ট্রোল করতে পারি না। হোক না ও রাফির রাজ্যের রানী, আমি জানি রাফি ওকে অনেক ভালোবাসবে। চল এবার, বাইরে অনেক কাজ পড়ে আছে, বলেই চোখ মুছে বাইরে বেরিয়ে গেলেন। রাকিব ভাইয়া আর কিছু বললেন না। আজ আমার বিয়ে, চারদিকে ফুলের ছড়াছড়ি, ছোট্ট বাচ্চারা দৌড়াদৌড়ি করছে। আমাকে একটু আগে পার্লারের মেয়েগুলো সাজিয়ে দিয়ে গেছে। হঠাৎ একজন চিৎকার করে বলল, বর এসছে, বর এসছে। কথাটা যেন আমার বুকে তীরের মতন লাগলো। এই জায়গাটাতে তো আমি আমার শুভ্র ভাইয়াকে চেয়েছিলাম, যাকে আমি আমার সবটা দিয়ে ভালোবাসতে চেয়েছিলাম। নিজের অজান্তেই চোখ দিয়ে পানি পড়ল। বিয়ের লোকজনদের খাওয়া দাওয়া শেষ। শিশির রাকিব ভাইয়া ফোন দিয়েছে, তোর সাথে 2 মিনিট কথা বলতে চাই, এই নে কথা বল। শিশির, হ্যাঁ ভাইয়া বলেন। দেখো, আমি জানি তুমি শুভ্রকে ভালোবাসো, তাহলে রাফিকে কেন বিয়ে করছো? ভাইয়া, এক হাতে তালি বাজে না, আর না একতরফা ভালোবাসা হয়। আমি ওনাকে ভালোবাসি, কিন্তু উনি আমাকে একটুও ভালোবাসেন না। কে বলেছে ও তোমাকে ভালোবাসে না? ওর দিকে একবার তাকিয়ে দেখো ঠিক করে, বুঝতে পারবে পাগলটা তোমাকে নিজের চাইতেও বেশি ভালোবাসে, শুধু প্রকাশ করতে পারে না। জানো, একটু আগেও কান্না করছিল, কারণ ও তোমাকে চিরদিনের জন্য হারিয়ে ফেলছে, কিন্তু ও তাও কিচ্ছু বলছে না, কারণ ও চায় তুমি সুখে থাকো। দেখো, বড় ভাই হিসাবে একটা সাজেশন দিই, শুনবে কি শুনবে না এটা তোমার ব্যাপার। নিজেদের ভালোবাসাটাকে হারিয়ে যেতে দিও না, বলেই ফোনটা কেটে দিল। আমি শুধু কান্না করছি, কি করব কিছুই মাথায় আসছে না। এখন যে আমার হাতে আর কিছু নেই, আর একটু পরেই আমি অন্য কারোর। বিয়ে শুরু হলে আমি কিছুতেই বিয়ে করতে পারছি না, সব কথা যেন গলাতে বসে আছে। আজ নিজেকে সবচেয়ে বেশি অসহায় মনে হচ্ছে। এবার আমি খুব জোরেই বলে উঠলাম, এই বিয়ে আমি করতে পারবো না। সকলে যেন আমার কথায় চমকে উঠল। খালু আমার কাছে এসে বলল, কি বলছিস তুই এসব, মাথা ঠিক আছে তোর? আমি খালুর দিকে একবার তাকিয়ে শুভ্র ভাইয়ার দিকে হাঁটা দিলাম। সকলে অবাক চোখে আমাকে দেখছে। শুভ্র ভাইয়ার কাছে গিয়ে নিজের সব শক্তিটুকু দিয়ে তাকে খুব জোরে একটা থাপ্পড় মারলাম। সকলে যেন এবার আরও অবাক হলো। এবার সকলের সামনেই শুভ্র ভাইয়াকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলাম। বললাম, এতই যখন ভালোবাসো, তাহলে অন্য কারোর হাতে তুলে দিচ্ছ কেন? আমি কি খুব খারাপ যে আমাকে এই বুকটাতে আঁকলে রাখতে পারছো না? শুভ্র ভাইয়াও কিছু বুঝতে পারছে না। হঠাৎ এমন হওয়ায় উনি কিছু বলতে পারছেন না। আমি আবারও বলতে শুরু করলাম, ভাইয়া, তুমি আমাকে ছাড়া থাকতে পারলেও আমি যে থাকতে পারবো না, তিলে তিলে শেষ হয়ে যাব। তার থেকে তুমি নিজেই আমাকে শেষ করে দাও। এখানে এসব কি হচ্ছে? রাফির বাবা বলল, আমরা এখানে কি সিনেমা দেখতে এসেছি? রাফি ভাইয়া কিছু না বলে আমাদের কাছে এসে শুভ্র ভাইয়াকে বলল,
শুভ্র, তুই কি শিশিরকে ভালোবাসিস? শুভ্র ভাইয়া কিছুই বলল না, শুধু মাথাটা নিচু করে রইল। বাসর ঘরে বসে আছি আমি। এই রাতটা নিয়ে অনেকের নাকি অনেক স্বপ্ন থাকে, আমারও আছে, জানি না পূরণ হবে কিনা। একটু পরেই দরজা খোলার শব্দ, ওদিকে তাকালাম। কেন জানি না খুব ভয় লাগছে। কেন এমন করলি শিশির? গম্ভীর গলায় কথাটা বলল শুভ্র ভাইয়া। হ্যাঁ, আমার শুভ্র ভাইয়ার সাথেই বিয়ে হয়েছে। রাফি ভাইয়া যখন প্রশ্ন করলো শুভ্র ভাইয়াকে, ভাইয়া কোনো কথাই বলেনি। তখন রাফি ভাইয়া বলল, তার মানে শিশির যা বলল সব সত্যি। তারপর এক প্রকার জোর করেই রাফি ভাইয়া আমার আর শুভ্র ভাইয়ার বিয়েটা দিয়েছে। কারণ রাফি ভাইয়ার বাবা অনেক ঝামেলা করছিল। তখন রাফি ভাইয়া সুন্দরভাবে তার বাবাকে বলল, বাবা, জোর করে হয়তো আমি শিশিরকে বিয়ে করতে পারবো, কিন্তু বিয়ের পর কি আমি সুখে থাকতে পারবো, নাকি শিশির সুখে থাকবে বলো? আর না শুভ্র ভালো থাকবে, কারণ ওরা দুজন দুজনকে ভালোবাসে। আর আমার ভালোবাসাটা একতরফা। একতরফা ভালোবাসা দিয়ে আমি 3টে জীবন নষ্ট করতে পারবো না বাবা। তারপরে তার বাবা আর কিছু বলেনি। রাফি ভাইয়া নিজে দাঁড়িয়ে আমাদের বিয়েটা দিয়েছেন। অবাক চোখে তাকিয়ে ভাইয়াকে বললাম, আমি কি করেছি ভাইয়া? কি করেছিস মানে তুই জানিস না? কেন আমার জীবনটা নষ্ট করলি? আমি তো তোকে দেখতেই পারি না। সারাটা জীবন আমি কিভাবে তোর সাথে থাকবো? বল কিভাবে থাকবো? আর আমি তোকে ভালোবাসি, এত বড় মিথ্যে কথাটা কেন বললি? আমি কোনো কথা না বলে তাকে জড়িয়ে ধরলাম, তার বুকে মাথা রেখে বললাম, অনেক হয়েছে, আর নাটক করতে হবে না। আমি জানি আপনি আমাকে ভালোবাসেন, আর আমি এটাও জানি আমি আপনাকে যতটা ভালোবাসি তার থেকেও আপনি আমাকে বেশি ভালোবাসেন। একটু আগে তো কান্না করলেও এখনই ভুলে গেলেন? শুভ্র ভাইয়া খুব অবাক হয়ে বললেন, মানে? তোকে কে বলেছে আমি তোর জন্য কান্না করেছি? রাকিব ভাইয়া আমাকে সব বলে দিয়েছে। আর হ্যাঁ, তোমাকে ভালোবাসতে হবে না, আমি আমার ভালোবাসা দিয়ে আমাদের জীবন ভরিয়ে দেব, আর তোমার রাগটাকেও ভালোবাসায় রূপদান করব, দেখে নিও। এবার আর কথা না বাড়িয়ে একটু জড়িয়ে ধরো না ভাইয়া প্লিজ। ভাইয়া আর কথা না বাড়িয়ে আমাকে খুব শক্ত করে নিজের বুকের সাথে মিশিয়ে নিল, আর বলল, পারবি সারা জীবন আমার রাগটাকে ভালোবেসে আমার পাশে থাকতে? হ্যাঁ, খুব পারবো। আচ্ছা ভাইয়া, একটা আবদার করব, রাখবে? হ্যাঁ বল। একবার বলো না তোকে ভালোবাসি শিশির, প্লিজ একবার বলো। পাগলি, খুব ভালোবাসি তোকে শিশির, খুব ভালোবাসি। তাই তো তোকে অন্য কারোর সাথে সইতে পারি না। তোকে কারোর সাথে কথা বলতে দেখলে মাথায় রক্ত উঠে যেত। খুব রাগ হতো তোর ওপর যখন অন্য ছেলের সাথে কথা বলতিস, ফেসবুকে কারোর সাথে কথা বলতিস, খুব রাগ হতো। তাই তো তোর আইডিটাই নষ্ট করে দিয়েছি। তার মানে সেদিন তুমি আমার আইডিটা নষ্ট করেছো? আর কিছুই বলতে পারলাম না। ভাইয়া তার ভালোবাসায় আমাকে ভরিয়ে দিল। সকালে ঘুম থেকে উঠে নিজেকে শুভ্র ভাইয়ার বাহুডোরে আবিষ্কার করলাম। ঘুমন্ত অবস্থায় ওনাকে আরো বেশি সুন্দর লাগছিল। শুভ্র ভাইয়া বলে উঠল, শিশির বউ আমার, সারা রাত ঘুমাতে পারিনি, এখন একটু ঘুমাতে দে। বলেই জড়িয়ে ধরলেন। ওনার কথায় খুব লজ্জা পেলাম। তার মানে উনি জেগেছিলেন? ইস, নিজের ওপর নিজেরই খুব রাগ হচ্ছে এখন। এত চিন্তা করতে হবে না, আমি তোরই স্বামী, যত ইচ্ছে আদর করতে পারিস। এবার চুপ থাক আর ঘুমাতে দে। আমাদের বিয়ের প্রায় 2 বছর হয়ে গেল। কদিন হলো শরীরটা ভালো লাগছে না, তাই আজ বাড়িতে কাউকে না জানিয়ে ডাক্তারের কাছে গেলাম। আর জানতে পারলাম আমি মা হতে চলেছি, আর আমার শুভ্র হচ্ছে বাবা। কি খুশি লাগছে বলতে পারবো না। রাতে শুভ্র বাড়ি ফিরতে অনেকটা রাত করলো। এসেই শিশিরকে জড়িয়ে ধরে বিছানায় শুয়ে পড়ে। ফ্রেশ হয়ে আসো, আমি খাবার দিচ্ছি। রাতে শুয়ে আছি শুভ্রর বুকে। এই স্থানটা যেন খুব নিরাপদ। এখানে কোনো ভয় নেই, চিন্তা নেই, আরামে থাকতে পারি সারা জীবন। ওই, একটা কথা বলতাম। হ্যাঁ বলো। আমার বউ একটা কেন, হাজারটা বলো। আমি হালকা উঠে শুভ্রর কানে কানে বললাম, আমি মা আর তুমি বাবা হতে চলেছ। কথাটা শুনে শুভ্র লাফ দিয়ে শোয়া থেকে বসে পড়ল। কিছু সময় আমার দিকে চেয়ে থেকে বলল, সত্যি? হ্যাঁ। খুশিতে উনি পাগল হওয়ার মতন লাফালাফি করছে। সামিয়া, শোনো, আমি কিন্তু এবার মারবো তোমাকে। এত ফাজিল হয়েছ কেন? ও দিদান, আমাকে বাঁচাও, তোমার ছেলের বউ আমায় শেষ করে দেবে। ওই শিশির, একদম এদিকে আসবি না বলে দিলাম। আমার দিদিভাই খুব ভালো, ও একটুও দুষ্টু না, তাই ওকে মারার কথাটা ভুলে যা। তখনই শুভ্র হাজির হলো। বাবাকে দেখেই মেয়ের দৌড় বাবার কোলে উঠল। সামিয়া মা আমার, কি হয়েছে?
মামনি বকছে কেন? দেখো না বাবাই, আমি কিছুই করিনি, শুধু বলেছি আজ স্কুলে যাব না, আর মামনি আমাকে বকছে আজ আমরা ঘুরতে যাব। ও, এই ব্যাপার। ওকে, আজ আমরা ঘুরতে যাব। যাও, তুমি রেডি হয়ে নাও, তোমাদের যা মন চায় তাই করো, আমি কিচ্ছু বলবো না। আমার কথা কি কেউ শোনো তোমরা? বলেই রুমে চলে আসলাম। শুভ্র পিছু পিছু এসে আমাকে জড়িয়ে ধরে বলল, পাগলি, এত রাগ করো কেন, স্বামী এত ছোট, বলেই আদর করতে লাগলো। তখনই স্বামীয়া এসে হাজির। বাবাই, তুমি খুব পচা, শুধু মামনিকে আদর করো, আমাকে একটু আদর করো না, বলি মুখ ফুলিয়ে বসে পড়ল। ওলে বাবারে, তাই নাকি? বলেই স্বামীয়ার কপালে একটা চুমু দিয়ে দিলাম, সাথে সাথে আমাকে রিটার্ন দিয়ে দিল। হ্যাঁ, স্বামীয়া আমার আর শুভ্রর মেয়ে, খুব দুষ্টু। এইভাবেই আমাদের জীবন কাটতে লাগলো। প্রিয় দর্শক, এই গল্পটা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই একটি কমেন্ট করবেন। আর যদি গল্পটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন, এবং এই ধরনের ভিন্ন স্বাদের গল্প শোনার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকুন।